Yes. Push. Yo, let's go. Yes. Yes. হ্যাঁ কিন্তু এই জন্যই তারা প্লাটিনাম ডায়মন্ড তোমাদের লাস্ট আমি লিনিয়ার করিয়েছিলাম, লিনিয়ার প্রোগ্রামিং করিয়েছিলাম তোমাদের। তাহলে ম্যাথ কি কি হয়েছে আমি একটু দেখি। ম্যাথ তোমাদের হয়েছে হলো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স, কাম্যকরণ, সমাকলন, আর হলো একমাত্রিক কার্যক্রম। বাস একমাত্রিক কার্যক্রম, এই চারটা হয়েছে। মাইক্রো কি হয়েছে দেখো, মাইক্রো ম্যাথ বাকি আছে দুইটা, বাকি আছে হলো অন্তরক সমীকরণ, অন্তর সমীকরণ, অন্তরক সমীকরণ আর হলো অন্তর সমীকরণ, এই দুইটা বাকি আছে। অন্তর সমীকরণ বাকি আছে, বাস এই দুইটা বাকি আছে। এইগুলা হয়ে গিয়েছে, এইগুলা কমপ্লিট। অর্থাৎ বড় অধ্যায়গুলো, এই চারটা অধ্যায় বড়, এগুলো হয়ে গিয়েছে, এগুলো ছোট অধ্যায়। এইখানে 6টা ক্লাস বা 7টা ক্লাস, এইখানে 5টা বা 6টা ক্লাস, অর্থাৎ সব মিলে ধরো 7 5 13 বা 14টা ক্লাস আর 13টা ক্লাসের মতো লাগবে। এই দুইটা মিলে 13 থেকে 14টা ক্লাস লাগবে। 13টা ক্লাসে হয়ে যাবে, 14টা ক্লাস লাগবে না ইনশাল্লাহ। এই দুইটা অধ্যায় মিলে 13টা ক্লাস হলে দুইটা অধ্যায় শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। মাইক্রোটা আমি একটু দেখতে চাই যে মাইক্রো কি অবস্থায় আছি আমরা। মাইক্রো মাইক্রো তোমাদের কি কি হয়েছিল বলো। মাইক্রো হয়েছিল তোমাদের উপযোগ হয়েছিল, উপযোগ। মাইক্রো উপযোগ হয়েছে, উৎপাদন হয়েছে, উপযোগ হয়েছে, উৎপাদন হয়েছে, কল্যাণ অর্থনীতি হয়েছে, কল্যাণ অর্থনীতি হয়েছে, তাই না? তারপরে আর কি হয়েছে? মাইক্রো, উপযোগ, উৎপাদন, ওয়েলফেয়ার ইকোনমিক্স, আর ইনপুট আউটপুট হয়েছে। ইনপুট আউটপুট এই চারটা হয়েছে নাকি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? তাহলে মাইক্রো হলো উপযোগ, উৎপাদন, কল্যাণ অর্থনীতি, ইনপুট আউটপুট। এই ছাড়া কিছু হয়েছে কিনা? তাহলে এই ছাড়া না হলে আমরা মাইক্রোতে চলে যাব বাজার আর হলো উপাদান বাজার। হ্যাঁ, অধ্যায় 3 আর 4 করব। এইটা অধ্যায় 1, এইটা অধ্যায় 1, এইটা অধ্যায় 2, এইটা অধ্যায় 7, এইটা অধ্যায় 5, এইগুলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা অধ্যায় 3 4-এ চলে যাব। 3 আর হলো 4 সিরিয়ালি 3 4 করব। 3 হলো বাজার, বাজার, বাজারে সব ধরনের বাজার আছে। আর হলো 4-এ হলো আছে উপাদান বাজার বা উপকরণ বাজার, উপকরণ বাজার। বাস, ঠিক আছে, ওকে।
আমরা এরপরে যখন ম্যাথে ঢুকবো একবারে ম্যাথ কমপ্লিট করে দিয়ে আসবো, অর্থাৎ এই বাজারের 2টা অধ্যায় আমি করব। বাজারের 2টা অধ্যায় করার পরে আমাদের এই যে এটা করবো, এই যে অন্তরক সমীকরণ অন্তর সমীকরণ ম্যাথ শেষ হয়ে যাবে, তারপরে মাইক্রোতে ঢুকবো, মাইক্রো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ও তোমাদের ইনপুট আউটপুট হয় নাই, ইয়াদের হয়েছে। তোমাদের কি জানি বলে ওই ডায়মন্ডের হয়নি, বাট প্লাটিনামের হয়েছে। ডায়মন্ডের আমি আজকে জাহিদকে বলে দিব, যেহেতু প্লাটিনাম ব্যাচে আমরা ইনপুট আউটপুট করেছি, তো তোমাদেরকে ইনপুট আউটপুটের ক্লাসগুলো দিয়ে দিতে বলবো। হ্যাঁ, আমি যেহেতু তোমাদের মানে 2টা ব্যাচকে একসাথে ক্লাস নিচ্ছি, তোমাদের প্লাটিনামের যেহেতু ইনপুট আউটপুট হয়েছে, ডায়মন্ডের ইনপুট আউটপুট হয়নি, তো ইনপুট আউটপুট ক্লাস তোমাদের যেহেতু ইনকোর্স শুরু হয়েছে আজকে থেকে বা 7 তারিখ থেকে মেবি শুরু হবে, তাই না? ইনকোর্স খোলার পরই শুরু হবে, তো ইনপুট আউটপুট দিলে তোমরা উপকৃত হবা। আচ্ছা ফারজানা, তোমাদের ও কল্যাণ অর্থনীতি হয় নাই, ওয়েলফেয়ার ইকোনমিক্স হয় নাই, তাই তো? ওকে, ও কল্যাণ হয় নাই, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে খুব ভালো করে শুনে রাখো, ইয়াতে তোমার এইটা ডায়মন্ডে হয় নাই, ডায়মন্ডে হয় নাই। হ্যাঁ, ডায়মন্ডের আজকে থেকে তোমাদের বা কালকে রেকর্ড দিয়ে দিবে, আগামীকাল সবগুলো ক্লাস রেকর্ড দিয়ে দিবে আগামীকাল, ইনপুট আউটপুটের সবগুলো ক্লাস। সব ক্লাস রেকর্ড দিয়ে দিবে, যেহেতু আমাদের প্লাটিনামের হয়েছে, ডায়মন্ডের হয় নাই। আর ওয়েলফেয়ারটা তাহলে আমরা আগে শেষ করবো, ওয়েলফেয়ার শেষ করবো, তাহলে ওয়েলফেয়ার শুরু করছি আজকে। হ্যাঁ, ওয়েলফেয়ার শুরু করলাম, থ্যাংক ইউ। তাহলে আমরা মাইক্রো আমাদের বেশি বাকি আছে, মাইক্রো ওয়েলফেয়ার করব, তারপরে বাজার করব, উপকরণ বাজার করব, মানে টোটালি মাইক্রোটা আমাদের ঘাটতি আছে প্রচণ্ড পরিমাণে। কেমন? মাইক্রোটা যেহেতু আমাদের প্রচণ্ড পরিমাণে ঘাটতি আছে, তাহলে আমরা মাইক্রোটাই আমরা এখন থেকে টানা মাইক্রো করার চেষ্টা করব। থ্যাংক ইউ, ওকে। ওকে, শুরু করছি কল্যাণ অর্থনীতি। হ্যাঁ, ওয়েলফেয়ার ইকোনমিক্স, ঠিক আছে, কল্যাণ অর্থনীতি, বাস অধ্যায় 7। তাহলে ফার্স্ট আমরা জানবো কল্যাণ কি। কল্যাণ, ওয়েলফেয়ার মূলত একটা মনস্তাত্ত্বিক ধারণা, এটা মানুষের ভালো লাগা মন্দ লাগার সাথে সম্পর্কিত, যে আমরা কোনো দ্রব্য সেবা বা যে কোনো আচরণ, বাহ্যিকতা ইত্যাদি দ্বারা যদি আমরা সমাজ থেকে উপকৃত হই, বা আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, বা যে কোনোভাবে আমাদের যদি ভালো লাগে বা মন্দ লাগে, অর্থাৎ আমাদের ভালো লাগা মন্দ লাগার সাথে যে বিষয়টা যুক্ত সেটার নামই হলো কল্যাণ বা ওয়েলফেয়ার, ঠিক আছে। তাহলে কল্যাণ মূলত একটা মনস্তাত্ত্বিক বিষয়, মনস্তাত্ত্বিক ধারণা। মানুষ পারিপার্শ্বিক অবস্থা দ্বারা বা নিজের আচরণ দ্বারা বা সমাজের আচরণ দ্বারা যদি সে সন্তুষ্টি অর্জন করে বা ক্ষতিগ্রস্ত হয়, তার সবগুলো মিলেই বা সবগুলো সমষ্টিকেই বলা হয় কল্যাণ।
ওকে, তাহলে এই কল্যাণ সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদগণ তাদের ধারণা বা মতামত ব্যক্ত করেছেন। তো আমরা এই কল্যাণের যে বিষয়গুলো আমরা পাবো বা কল্যাণ বিষয়টাকে একটা আলাদা শাস্ত্রের মাধ্যমে যখন উপস্থাপন করা হবে তখন সেটাকে বলা হবে কল্যাণ অর্থনীতি, ওয়েলফেয়ার ইকোনমিক্স। মানে অর্থনীতির যে শাখায় মানুষের ভালো লাগা মন্দ লাগা, কল্যাণ মানে কল্যাণ অকল্যাণ ইত্যাদি বিষয়কে বিস্তারিতভাবে আলোচনা করা, সেটাকে বলা হয় কল্যাণ অর্থনীতি, ওয়েলফেয়ার ইকোনমিক্স। কারণ অর্থনীতির এমন একটা শাখা যেখানে যে বাস্তব ভিত্তিক, অর্থাৎ মানুষের ভালো লাগা মন্দ লাগা, কল্যাণ অকল্যাণ ইত্যাদি বিষয়গুলো আলোচিত হয়, সেটাকেই বলা হয় কল্যাণ অর্থনীতি। তো আমাদের এই কল্যাণ কি বা কল্যাণ অর্থনীতি কি, এই বিষয়গুলো আমাদের পরীক্ষাতে না আসলে আমাদের এই বিষয়গুলো আমরা খুব সুন্দর করে একটু বেসিকটা জেনে ফেললাম বা একটু জেনে ফেলবো। আমরা বইয়ের থেকে গল্পের মতো করে একটু জানার চেষ্টা করব। যে ধরো তুমি শুয়ে শুয়ে একটু দেখছো যে বা ঘুমাতে গিয়েছো, একটু দেখলা যে কি লেখা আছে, থিওরি, একদম থিওরি কোশ্চেনগুলো। ওকে, এবার আমরা বেসিক কোশ্চেনে চলে যাব, যেগুলো সাধারণত আমাদের দরকার সেটা হলো প্যারেটো কামতা কি, বা আমরা বলতে পারি তার আগে কল্যাণ পরিমাপের উপাদানগুলো কি কি। কল্যাণ পরিমাপের উপাদানগুলো কি কি? আগে কল্যাণ করাইলে ভালো লাগবে, হ্যাঁ, বাজার থেকে কল্যাণ করাইলেই তোমরা বেশি উপকৃত হবে। দেখো তাহলে কল্যাণ পরিমাপের উপাদানগুলো কি কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কল্যাণ পরিমাপের উপাদানগুলো কি কি, ভিভিআই। ওকে, তাহলে কল্যাণ পরিমাপের উপাদানগুলো কি কি, কিভাবে আমরা কল্যাণ পরিমাপ করতে পারি। একদম ফার্স্ট হলো কল্যাণ পরিমাপের প্রথম উপাদান হলো সংখ্যাগত উপযোগ। সংখ্যাগত উপযোগ অর্থাৎ এই সংখ্যাগত উপযোগের সাহায্যে তুমি কল্যাণ পরিমাপ করতে পারবা, যে তুমি কি সমাজের থেকে কল্যাণ পেয়েছো বা তুমি কি উপকৃত হয়েছো কিনা, তুমি তোমার উপযোগ বাড়াতে পেরেছো কিনা। কারণ উপযোগ দ্বারা কল্যাণ নির্ণয় করা যায়। উপযোগ বেশি হলে কল্যাণ বেশি হবে, উপযোগ কম হলে কল্যাণ বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাগত উপযোগ কাকে বলে। অধ্যাপক মার্শাল একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে ভিন্ন ভিন্ন উপযোগ পেয়েছেন সেটাকে সংখ্যা দিয়ে পরিমাপ করেছেন, এটাকে বলে সংখ্যাগত উপযোগ। তো সংখ্যাগত উপযোগের সাহায্যে কল্যাণ পরিমাপ করা যায়। যদি তোমার সংখ্যা বৃদ্ধি পায় তাহলে কল্যাণ বেশি বাড়বে, সংখ্যা কমলে কল্যাণ কমে যাবে। তার মানে কল্যাণ বেশি বা কম হয়েছে সেটা আমরা সংখ্যাগত উপযোগের সাহায্যে নির্ধারণ করতে পারবো বা নির্ণয় করতে পারবো। কে দেখো, অর্থাৎ তুমি কি সমাজ থেকে বেশি কল্যাণ পেয়েছো না কম কল্যাণ পেয়েছো, সেটা এই উপযোগের সাহায্যেই তুমি জানতে পারবা, সংখ্যাগত উপযোগের সাথে। তাহলে আমরা জানি এটা টিইউ, এইটা হলো এক্স, এইটা x1 x2 x3 x4, এইটা ই বিন্দু, এফ বিন্দু, জি বিন্দু, এইচ বিন্দু, এইটা হলো টিইউ, এইটা হলো ধরো 2 3 4 5। অর্থাৎ তুমি কি পরিমাণ কল্যাণ পেয়েছো সেটা সংখ্যাগত উপযোগের সাহায্যে তুমি নির্ণয় করতে পারবা। সংখ্যা বেশি হলে কল্যাণ বেশি হবে, সংখ্যা কম হলে কল্যাণ কম হবে। অর্থাৎ এই উপযোগ রেখা যত উপরের দিকে যাবে কল্যাণ তত বাড়বে, এবং আমরা কল্যাণ সম্পর্কে কম হলো না বেশি হলো এখান থেকে খুব সহজেই ধারণা লাভ করতে পারবো।
ঠিক আছে? তোমরা চিত্র আঁকতে চাইলে ভালো, না আঁকতে চাইলে কোনো সমস্যা নেই। তোমাদের অধ্যায় 7-এ গিয়ে, বই তো সবার কাছে আছে, অধ্যায় 7-এ গিয়ে তোমরা চাইলে দেখতে পারো। আমি তোমাদের বলে দিচ্ছি কত নম্বর পেজ। পেজ নাম্বার 693। হ্যাঁ, 693। কল্যাণ 7.1 পড়ে ফেলবা। কল্যাণ অর্থনীতি 7.2 পড়ে ফেলবা। আমি কল্যাণ পরিমাপের নির্ণায়ক সূচক বা মাপকাঠি এইটা পড়াচ্ছি তোমাদের। এইটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষাতে কিন্তু অনেকবার আসছে। তো এইটা খুব ভালো করে তোমাদেরকে জানতে হবে, পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট সংখ্যাগত উপযোগ লিখলাম। যদিও বইয়ের মধ্যে প্রথম পয়েন্ট আছে মনস্তাত্ত্বিক তৃপ্তি, আমি মনস্তাত্ত্বিক তৃপ্তি নিয়ে কথা বলবো, একটু ওয়েট করো। সংখ্যাগত উপযোগ নিয়ে যেহেতু আমরা লিখে ফেলেছি, সেহেতু সংখ্যাগত উপযোগ দিয়ে কাজ করে ফেলে। দেখো, চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্বা অক্ষে মোট উপযোগকে দেখানো হয়েছে। চিত্রে এক্স দ্রব্যের বিভিন্ন একক তথা x1, x2, x3, x4, এই এক্স দ্রব্যের বিভিন্ন একক ভোগ থেকে ভোক্তা কি পরিমাণ মোট উপযোগ লাভ করে, যেমন ওএক্স1 পরিমাণ এক্স দ্রব্য ভোগ করে ভোক্তা EX1 পরিমাণ মোট উপযোগ লাভ করেছে, যেখানে সংখ্যা 2 দিয়ে পরিমাপ করা হয়েছে। অর্থাৎ মোট উপযোগ ভোক্তা কতটুকু লাভ করে সেটা সংখ্যা দিয়ে পরিমাপ করা হয়েছে। তারপরে OX2 পরিমাণ এক্স দ্রব্য ভোগ করে ভোক্তা FX2 পরিমাণ মোট উপযোগ লাভ করেছে, যেটা 3 সংখ্যা দ্বারা পরিমাপ করা হয়েছে। আবার OX3 পরিমাণ এক্স দ্রব্য ভোগ করে ভোক্তা GX3 পরিমাণ মোট উপযোগ লাভ করে, যা 4 সংখ্যা দিয়ে পরিমাপ করা হয়েছে। একইভাবে OX4 পরিমাণ এক্স দ্রব্য ভোগ করে ভোক্তা HX4 পরিমাণ মোট উপযোগ লাভ করে, যা 5 সংখ্যা দ্বারা পরিমাপ করা হয়েছে। এই যে এক্স দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে ভোক্তা যে মোট উপযোগ লাভ করেছে সেটাকে সংখ্যা দিয়ে পরিমাপ করা হয়েছে। এখানে উপযোগ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, তাই কল্যাণও ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। অর্থাৎ সংখ্যাগত উপযোগ দ্বারা মূলত কল্যাণ পরিমাপ করা যায়। ওকে, এটা হলো সংখ্যাগত উপযোগ। আমরা 2 নম্বরে দেখব, বা এটা যদি 2 নম্বর পয়েন্ট দাও, আমি 1 নম্বর পয়েন্টে পরে আলাপ করছি। দেখো 2 নম্বর পয়েন্ট 3 নম্বর পয়েন্টে দিবা তখন পর্যায়গত উপযোগ। পর্যায়গত উপযোগ কি স্যার? সবাই আমরা জানি যে পর্যায়গত উপযোগ হলো যে যখন উপযোগকে সংখ্যা দিয়ে পরিমাপ করা না যায়। উপযোগ তো একটা মনস্তাত্ত্বিক বিষয়, সেম একইভাবে কল্যাণ কিন্তু একটা মনস্তাত্ত্বিক বিষয়। তুমি কি কল্যাণ কম পেলা না বেশি পেলা, বা সমাজের কাছ থেকে, বা রাষ্ট্রের কাছ থেকে, বা পরিবারের কাছ থেকে, বা নিজের কাছ থেকে, যে কোনো অবস্থাতেই তুমি কি পরিমাণ কল্যাণ পেলা, সেই বিষয়টাকে যদি তুমি বিভিন্ন স্তরে স্তরে বা পর্যায়গতভাবে আলোচনা করো, তাহলে সেটাকে সেটার নামই হবে পর্যায়গত উপযোগ। অর্থাৎ পর্যায়গত উপযোগ রেখা যতই উপরের দিকে যাবে কল্যাণ ততই বেড়ে যাবে, পর্যায়গত উপযোগ রেখা যতই নিচের দিকে নামবে কল্যাণ ততই কমে যাবে। পানি নিয়ে এসে আজকে একটু গলা শুকায় যাচ্ছে বারবার, বুঝছো? প্রচন্ড গরম। আলহামদুলিল্লাহ। তো পর্যায়গত উপযোগের উদ্ভাবক হলেন হিক্স, অ্যালেন সহ আরও অনেকে। তারা বলছেন যে আসলে সংখ্যাগত উপযোগ উত্তম পদ্ধতি না, কারণ ভোক্তার যে আচরণ বা ভোক্তার যে অবস্থান সেটা মূলত সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। উপযোগ বা কল্যাণ মূলত একটা মনস্তাত্ত্বিক বিষয়, এই কারণে এইটা পরিমাপের জন্য সংখ্যা ব্যবহার না করাই উত্তম। এই জন্য তারা
পর্যায়গত বা বিভিন্ন পর্যায়কে বা স্তরকে বিবেচনা করেছেন। তারা বলেছেন যে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর বা প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, এইভাবে করে যখন উপযোগকে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করে আলোচনা করা হয় তখন সেটাকে বলা হয় পর্যায়গত উপযোগ। অথবা নিরপেক্ষ রেখার সাহায্যে বা নিরপেক্ষ মানচিত্রের সাহায্যে যদি উপযোগকে পরিমাপ করা হয় সেটাকে বলা হয় পর্যায়গত উপযোগ। তো নিরপেক্ষ রেখা যত উপরের দিকে যাবে উপযোগ ততই বাড়বে, আবার নিরপেক্ষ রেখা যত নিচের দিকে যাবে উপযোগ ততই কমে যাবে। তাহলে আমরা জানি যে নিরপেক্ষ রেখা উপরের দিকে গেলে উপযোগ যেহেতু বাড়বে সেহেতু কল্যাণও বাড়বে। তাহলে পর্যায়গত উপযোগ দ্বারাও কল্যাণ পরিমাপ করা যাবে। দেখো কিভাবে আমরা জানি, যেটা ওয়াই এটা এক্স, সবাই এটা জানো, বিষয়টা এরকম যে IC1 IC2 IC3 বাস। ওকে, দেখো এই যে IC1 IC2 IC3 তিনটা নিরপেক্ষ রেখা, এটাকে একসাথে আমরা বলতে পারি নিরপেক্ষ মানচিত্র। এই নিরপেক্ষ রেখাগুলোর মধ্যে IC1 সবচেয়ে কম পরিমাণ উপযোগ নির্দেশ করে, তার মানে এখানে কল্যাণও সবচেয়ে কম হবে। উপযোগ রেখা উপরের দিকে গিয়েছে তথা IC1 থেকে IC2 হয়েছে, অর্থাৎ উপযোগ বৃদ্ধি পেয়েছে, তাই কল্যাণও বাড়বে। আর IC2 থেকে উপযোগ রেখা IC3 হয়েছে তথা উপরের দিকে গিয়ে আরও গিয়েছে, এতে কল্যাণও বৃদ্ধি পাবে, IC2 থেকে IC3 হবে। অর্থাৎ উপযোগ রেখা যতই উপরের দিকে যাবে কল্যাণ ততই বৃদ্ধি পাবে। অর্থাৎ পর্যায়গত উপযোগ দ্বারা কল্যাণ পরিমাপ করা যায়। নিরপেক্ষ রেখা যতই নিচের দিকে থাকবে কল্যাণ কম বোঝাবে, নিরপেক্ষ রেখা উপরের দিকে গেলে কল্যাণ বেশি বোঝাবে। ওকে, 1 নম্বর পয়েন্ট আমি তোমাদের প্রথমে বলেছিলাম না, 1 নম্বর পয়েন্টটা বলি, মনস্তাত্ত্বিক আচরণ। মনস্তাত্ত্বিক আচরণ, মনস্তাত্ত্বিক আচরণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই মনস্তাত্ত্বিক আচরণই মূলত কল্যাণ পরিমাপের সবচেয়ে উত্তম পদ্ধতি। এই মনস্তাত্ত্বিক আচরণ কেন? কারণ মানুষের রুচি, অভ্যাস, পছন্দ, ভালো লাগা, মন্দ লাগা, এই যে উপাদানগুলো আছে এইগুলো দ্বারাই মূলত কল্যাণটা পরিমাপ করা যায়। যেমন আমার কাছে কোনো একটা বিষয় ভালো নাও লাগতে পারে, বাট এটা সমাজে অন্য সবার কাছে ভালো লাগতে পারে বা অধিকাংশ মানুষের কাছে ভালো লাগতে পারে। তাহলে এই যে মানুষের যে সহানুভূতি, সিম্প্যাথি, ভালোবাসা, তারপরে হলো তোমার অভ্যাস, হ্যাঁ, রুচি, পছন্দ ইত্যাদি, এই যে আচরণগুলো আছে ভোক্তার মনস্তাত্ত্বিক আচরণ, মাইন্ড যেদিকে যায়, অর্থাৎ তোমার কল্যাণটা মূলত মনস্তাত্ত্বিক আচরণের উপর সবচেয়ে বেশি নির্ভর করে। কারণ এমন অনেক সময় দেখা যায় তুমি অনেক টাকা খরচ করেছো, অর্থ খরচ করেছো, তুমি অনেক মানসম্মত পণ্য ভোগ করেছো বা সেবা ভোগ করেছো বা সেবা নিয়েছো, বাট তুমি তোমার মনস্তাত্ত্বিকভাবে সন্তুষ্ট হও নাই, অর্থাৎ তোমার মনের দিক থেকে তুমি স্যাটিসফাইড না। সেই ক্ষেত্রে কি বলবা? যে এখানে কল্যাণ হয়নি বা কল্যাণ বেশি হয়নি, কল্যাণ এখানে কম হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? যে মানুষের মনস্তাত্ত্বিক আচরণ দ্বারা কল্যাণ পরিমাপ করা যায়। মূলত মনস্তাত্ত্বিক আচরণই হলো কল্যাণ পরিমাপের সবচেয়ে উত্তম পদ্ধতি। ওকে, তারপরে আমরা যেতে পারি 4 নম্বর পয়েন্টে। দেখো 4 নম্বর পয়েন্টে আছে ভোক্তার উদ্বৃত্ত ও উৎপাদকের উদ্বৃত্ত। আলাদা আলাদা করে দিতে পারো, আবার একসাথেও দিতে পারো, ঠিক আছে? আলাদা আলাদা যদি চাও যে স্যার আমি আলাদা আলাদা দিতে চাই তাও হবে, একসাথেও দিতে পারো। ভোক্তা ও উৎপাদকের উদ্বৃত্ত, ভোক্তা ও উৎপাদকের উদ্বৃত্ত, উৎপাদকের উদ্বৃত্ত। তাহলে প্রথমে ভোক্তার উদ্বৃত্ত নিয়ে আমরা একটু কথা বলি। ভোক্তার উদ্বৃত্ত কিভাবে আসলে কল্যাণ নির্ধারণ করে। ভোক্তার উদ্বৃত্ত দেখো, ভোক্তা কোনো একটা দ্রব্য যে দাম দিয়ে কিনতে চায়, বাজার থেকে যদি তার চেয়ে কম দামে ক্রয় করতে পারে তাহলে ভোক্তা মানসিকভাবে সন্তুষ্টি অর্জন করে। এটাই হলো ভোক্তার উদ্বৃত্ত। যেমন ধরো তুমি কোনো একটা দ্রব্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে কিনতে চাও, বাট তার চেয়ে কম পরিমাণ অর্থ দিয়ে ওই দ্রব্য তুমি ক্রয় করতে পারছো, তার মানে কি তোমার একটা ভালো লাগা কাজ করবে না?
মানসিক তৃপ্তি কাজ করবে না, এইটার নামই কল্যাণ। তাহলে ভোক্তার উদ্বৃত্ত অর্জিত হলে ভোক্তা কল্যাণ লাভ করবে, কোনো সন্দেহ নাই। কারণ আমি যেটা কল্পনা করছি তার চেয়ে আমি কম টাকা দিয়ে যদি দ্রব্য ক্রয় করতে পারি বা সেবা ক্রয় করতে পারি, তাহলে নিশ্চয়ই আমার কল্যাণ হবে, এটা স্বাভাবিক। ওকে, তারপর উৎপাদক উদ্বৃত্ত কি? উৎপাদক উদ্বৃত্ত হলো উৎপাদক কোনো একটা দ্রব্য ন্যূনতম যে দামে বিক্রি করতে প্রস্তুত থাকে, রাজি থাকে, তার চেয়ে যদি বেশি দামে বিক্রয় করতে পারে, তাহলে সে যে উদ্বৃত্ত লাভ করে সেটিকে বলা হয় উৎপাদকের উদ্বৃত্ত। উৎপাদক যদি উদ্বৃত্ত লাভ করে, নিশ্চয়ই বুঝতে পারছো যে উৎপাদক উদ্বৃত্ত লাভ করলে তার কল্যাণ হবে, কারণ সে আরও কম দামে বিক্রি করতে পারতো, তার চেয়ে বেশি দাম সে পেয়েছে। তাহলে সে যেহেতু বেশি দাম পেয়েছে, নিশ্চয়ই তার একটা ভালো লাগা কাজ করবে। ধরো এই যে কোরবানির গরুর হাটে, উদাহরণস্বরূপ বললাম যে কোরবানির গরুর হাটে একজন গার্হস্থ যিনি গরু নিয়ে আসেন, ধরো 2টা গরু নিয়ে আসেন, যে 2টা গরু তিনি 2 লক্ষ টাকা বিক্রি করবেন বা 2.5 লক্ষ টাকা বিক্রি করবেন। তো তিনি চিন্তা করছেন 2টা গরু তিনি 2.5 লাখ টাকা হলেও বিক্রি করে দিবেন। এখন তিনি বাজারে এসে ওই 2টা গরু 3 লক্ষ টাকা বিক্রি করতে পারছেন। তার কল্পনা ছিল সে 2.5 লাখ টাকা হলেও বিক্রি করে দিবেন। তো এসে বাজার দেখলেন যে বাজার তার কল্পনার চেয়ে আরও ভালো। তখন সে এই বাজারে আরও 50,000 টাকা বেশি দামে 2টা গরু বিক্রি করে দিলেন। তাহলে কি হবে? মানসিকভাবে সে অনেক হ্যাপি থাকবে না? তো এই যে মানসিকভাবে সে সন্তুষ্ট হলো, তার যে হ্যাপিনেসটা, এইটাই কিন্তু কল্যাণ। তো আমরা এই জন্য ভোক্তা বা উৎপাদক এর উদ্বৃত্ত দ্বারা কল্যাণ পরিমাপ করতে পারি। এটা চিত্রের সাথে দেখানো যাবে, দেখো। কি কালকে পোস্টের পরে, আমার পোস্টের পরে একটু তোমরা শান্তিতে আসো না? আমার গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম না, তারপরে একটু শান্তিতে আসো না তোমরা? আরে ভাই, এই গত ঈদের আগে, এই যে কোরবানির ঈদের আগে আরো 10 দিন 15 দিন আগে থেকে পুরা এই চক্রটা, বুঝছো, এ তো অনলাইনে ওরকম অ্যাক্টিভ না, অফলাইনে উনি অনেক দিন ধরে পড়ান বা মানে অনলাইনে সেভাবে অ্যাক্টিভ না। তো অনলাইনে অ্যাক্টিভ হওয়ার জন্য বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য পুরো একটা চক্র নিয়ে ফুললি এই গত প্রায় 20-25 দিন বা 1 মাস ধরে নামছে এরকম, যেখানে নিজেরা পোস্ট করবে, নিজেরা অনেকগুলো ফলস আইডি বানিয়ে নিয়েছেন এবং মানে স্টুডেন্টের কিছু রিয়েল আইডিও আছে। এইগুলা মিলে মোটামুটি 60-70 বা 100টা আইডি এরকম আছে এদের। এরা কী করে? নিজেরা পোস্ট করে। মানে এবং এমন হয়েছে গত এই যে কয়েকদিন আগে ঈদের পরে এমন হয়েছে যে একদিনে 30-40টা পর্যন্ত পোস্ট দেয় নিজেরা একদিনে, দিয়ে পুরা একদম গ্রুপ, বিভিন্ন গ্রুপে পুরা নষ্ট করে ফেলেছে। তো এইটার জন্যই তোমাদেরকে আমি তো আসলে ওইভাবে করে ডাইরেক্ট কাউকে মানে বলাও যায় না। তা আমি তোমাদেরকে একটু করলাম যে আসলে আমাদের বা তোমাদের আর আমাদের মানে আমারও এবং তোমাদেরও পার্সোনালিটির সাথে এগুলো যায় না আসলে। কারণ ওইগুলোর সাথে লাগতে গেলে গত বছর বা তার আগের বছর দেখেছো না, একটা ঝামেলা হয়েছিল। এইগুলা হলো একদম মানে কোনো মান নাই, কোনো কোয়ালিটি নাই, মানে তুমি ওদের সাথে গন্ডগোল করলে তোমার মান ইজ্জত হারিয়ে ফেলবা। তো এর জন্য ওইগুলোর সাথে তুমি কমেন্টে না যাই ভালো, ঠিক আছে? এর জন্য আমি তোমাদের গতকাল একটা দেখবো পোস্ট দিয়েছি সুন্দর করে গ্রুপেও এবং পেজেও, কারণ এইগুলো হলো মানে কোয়ালিটি লোয়েস্ট। তুমি এটার সাথে লাগতে গেলে ঝামেলায় পড়ে যাবে বা ওদের সাথে মানে আসলে ওদের কোনো নাই, বুঝছো কথা? তো দেখো কালকের ওই পোস্টের পরে একদম পুরা এই একটা দিন ভালো গেছে, পুরো একটা দিন ভালো গেছে না? তার মানে বুঝতে পারছো যে এইটা যে মানে কতটুকু সত্য, বুঝতে পারছো? আজকে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আর কোনো পোস্ট দিল না, ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা কি সব আমার এই গ্রুপে আছে? বুঝতে পারছো কাহিনি? তা টোটাল সারা বাংলাদেশের এই কালকে আমার পোস্টের পরে আজকে আর কেউই তাইলে দিল না যে অনার্স প্রথম বর্ষে 2024-25 শিক্ষাবর্ষ বা কে ভালো পড়ায়, কে পড়ায়, আজকে টোটালি এরকম পোস্ট আর কেউ দিল না। তার মানে কি? তার মানে কি বুঝতে পারছো? তো এইটাই হলো আমাদের সমাজ ব্যবস্থা, একদম নিকৃষ্ট সমাজ ব্যবস্থা, এর চেয়ে আর নিকৃষ্ট কোনো সমাজ ব্যবস্থা নাই। আর শিক্ষক, আমরা যারা পড়াই, শিক্ষক হলেন এমন একটা জায়গার এমন একজন অভিভাবক যে তাকে পার্সোনালিটি সম্পন্ন হতে হবে। কারণ সে যখন শিক্ষা দিবেন, সে যেই হন না কেন, কারণ শিক্ষক যিনি শিক্ষা দিবেন তাকে সেই মানের হতে হবে।
তিনি যখন শিক্ষার্থীদের সাথে মানে নিজের মান সম্মান হারিয়ে ফেলবেন, তখন তিনি আর কখনো শিক্ষা দিতে পারবেন না, বা তার শিক্ষা কেউ নিতেও পারবে না। এটা আমি বিলিভ করি, আর কে করে জানি না। তো যা হোক, তোমরা তো এখন বড় হয়েছে, বুঝতে পারছো তো এগুলো। কালকের বিষয় দেখে তো আজকে মোটামুটি শান্ত। আমি শান্ত কয়দিন থাকে সেইটা আবার দেখো। ওই ডায়েরি তারপরে যে পরে আসলে ওই যে মামুনরা দিকে ভয় মামুনরা দিকে ভয় না সিস্টেম করে মামুনরাই দিকে সিস্টেম করে আর আছে সবথেকে সাওয়াল দল আছে স্যার, আমি আপনাকে বড় ভাইয়ের মতো দেখি, তাই বলছি স্যার। আমি একজন প্রেস কেউ আসলে মানে বসে যায় বলে অনেক ভাই আছে না আসলে লোক একটা বেশি একটা নিয়ে আসছে তুমি মানে ওইভাবে লেখালেখি করো না, ঠিক আছে? তুমি কম লেখালেখি করো, তুমি একটু শোনো ভালো করে, হ্যাঁ? তুমি ভালো করে পড়া শোনো, এবং তুমি ডাক্তার যেভাবে করে তোমাকে সাজেস্ট করে সেটা খুব ভালো করে তুমি মেনটেন করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে আমি মনে করি তোমার জন্য বেটার হবে। লেখালেখি কম করো, তুমি পড়ো, বেশি করে পড়ো, আর হলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করো বলতে হলো দেখো, চোখ দিয়ে দেখে যাও, তাহলেই হবে। আর যখন তোমার মানে একটু তো লিখতে হবে, যখন দেখো যে তোমার শরীর খুব ভালো বা ওরকম, তখন তুমি কিছুটা প্র্যাকটিস করলা, লেখলা। আমরা সবাই তোমার জন্য দোয়া করব, প্রত্যেকেই, তোমরা সবাই প্রত্যেকেই দোয়া করো যেন আল্লাহ ওকে সুস্থ করে দেন, কেমন? ওকে। তাহলে ভোক্তার উদ্বৃত্ত, উৎপাদক উদ্বৃত্ত। ডিএস, ডিএস। এটা হলো P2, এটা হলো P1, এটা হলো P0, এটা হলো P, এটা হলো Q0, এটা হলো Q। বাস। এইটা হলো সিএস, হ্যাঁ, এটা হলো সিএস, আর এইটা হলো পিএস। সিএস আর হলো পিএস। তাহলে দেখো, ভোক্তার চাহিদা রেখা হলো P2 থেকে শুরু হয়ে ডি পর্যন্ত, এটা হলো চাহিদা রেখা। যোগান রেখা হলো P1 থেকে শুরু হয়েছে ডান থেকে ঊর্ধ্বগামী। তার মানে ভোক্তা OP2 পর্যন্ত দাম দিতে রাজি আছে। তাহলে ভোক্তা OP2 দাম দিতে রাজি আছে, বাস্তবে বাজার দাম হলো OP0। তাহলে সে P0 কম দামে ক্রয় করতে পারছে, এটাই হলো তার উদ্বৃত্ত, অর্থাৎ P2E P0, এইটা হলো ভোক্তার উদ্বৃত্ত। আর উৎপাদক সে OP1 দামে বিক্রি করতে চায়, বাস্তবে বাজার দাম OP0। তাহলে সে P1 P0 দামে এই মানে এতটুকু বেশি দামে বিক্রয় করতে পারছে, এইটা হলো উৎপাদকের উদ্বৃত্ত, এটা হলো P0E P1। তাহলে এই ভোক্তা এবং উৎপাদক দুইজনই উদ্বৃত্ত লাভ করে, আর এইটা মূলত কল্যাণ নির্দেশ করতে পারে, অর্থাৎ ভোক্তার উদ্বৃত্ত হলে ভোক্তা কল্যাণ লাভ করে, উৎপাদকের উদ্বৃত্ত হলে উৎপাদকও কল্যাণ লাভ করে। তাহলে একযোগে ভোক্তা, উৎপাদক তথা সকল শ্রেণী,
মানে ভোক্তার উৎপাদকের বাইরে কোনো মানুষ নেই, সবাই হয় ভোগ করো না হয় উৎপাদন করো, এর ভিতরেই সবাই। তার মানে পুরো একটা সমাজই কল্যাণ লাভ করতে পারে। তাহলে এটা গেল আমাদের 4 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্টে আছে হলো তোমার 5-এ আছে হলো করের মিতবার ক্ষতি। করের মিতবার ক্ষতি, দেখো 5-এ আছে করের মিতবার ক্ষতি। ইনশাল্লাহ মন্দিরা, ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করব, নামাজ পড়ে তোমার জন্য আমরা সবাই 2 হাত তুলে দোয়া করবো, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন ইনশাল্লাহ। তুমিও তোমার ট্রিটমেন্ট খুব ভালো করে চালিয়ে যাও, আমরা সবাই দোয়া করব তোমার জন্য। দেখো করের মৃতবার ক্ষতি সাধারণত কল্যাণ হ্রাস করে। দ্রব্য বা বিক্রয়ের উপর সরকার কর আরোপ করলে প্রাথমিকভাবে উৎপাদকের মূলধন হ্রাস পায়, ফলে উৎপাদন কমে যায় এবং দ্রব্যের দাম বৃদ্ধি পায়। দাম বাড়ার কারণে ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়। আবার দেখো তোমরা করের বিষয় নিয়ে ফার্স্ট ইয়ারেই পড়েছিলে যে বিক্রেতার উপর কর আরোপ করলে, যখন একজন উৎপাদক বা বিক্রেতার উপর গভর্নমেন্ট ট্যাক্স আরোপ করে, বিক্রয় কর আরোপ করে, তখন বিক্রেতার মূলধন কমে যায়। উৎপাদক বা বিক্রেতার মূলধন কমে গেলে সে আগের মতো উৎপাদন বা যোগান দিতে পারে না, উৎপাদন যোগান কমে যায়। তার মানে কি, যে পরিমাণ উৎপাদন বা যোগান হওয়ার কথা ছিল সেইটা আমরা পাচ্ছি না, আমাদের মাঝখান থেকে সেটা হারিয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ গভর্নমেন্ট ট্যাক্স আরোপ করায় উৎপাদকের মূলধন কমে যাওয়ায় সে আগের সমপরিমাণ উৎপাদন করতে পারছে না। আবার উৎপাদন কম হওয়ার কারণে, যোগান কম হওয়ার কারণে দামটাও বেড়ে যাবে। দাম বেড়ে গেলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে একযোগে যদি ভোক্তা এবং উৎপাদক দুইটা শ্রেণী ক্ষতিগ্রস্ত হয়, সেইটার নামই হলো মৃতভার ক্ষতি। এটা কার জন্য হচ্ছে? করের জন্য হচ্ছে। অর্থাৎ কর আরোপের ফলে যখন সরকার ট্যাক্স আরোপ করতেছে, পরোক্ষ কর আরোপ করতেছে, উৎপাদন বা দ্রব্য সামগ্রীর উপর কর আরোপ করছে, কর আরোপ করলে উৎপাদকের মূলধনটা কমে যাচ্ছে। উৎপাদকের মূলধন কমে গেলে সে আগের সমপরিমাণ উৎপাদন বা যোগান দিতে পারছে না, কম পরিমাণ উৎপাদন বা যোগান দিতে সে বাধ্য হচ্ছে। তাহলে কি, নিশ্চয়ই উৎপাদন কমে যাওয়া, উৎপাদন টোটাল যে একটা দেশের উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়া। আবার উৎপাদন কম হওয়ার কারণে দাম বেড়ে যাবে, দাম বাড়লে ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে উৎপাদক তো আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে উৎপাদন কমে যাওয়ার কারণে, আবার ভোক্তাও ক্ষতিগ্রস্ত হোক। তাহলে দুইটা শ্রেণী যদি একসাথে ক্ষতিগ্রস্ত হয়, সেটাকেই বলা হয় ব্রেড ওয়েট লস বা মৃতবার ক্ষতি। তো এই মৃতবার ক্ষতি সাধারণত কল্যাণ হ্রাস করে, এটাকে বলা হয় করের মৃতবার ক্ষতি। দেখো কেমন এটাও চিত্রের সাহায্যে উপস্থাপন করা যায়। কর আরোপ করলে যোগান রেখা বাম দিকে যাবে, এসটি হবে। এটা কিউ আন্দা দেখো। তাহলে দেখো চিত্রে ভূমি অক্ষে উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ, লম্ব অক্ষে দামকে উপস্থাপন করা হয়েছে। চিত্রে চাহিদা রেখা ডি ডান দিকে নিম্নগামী, যোগান রেখা এস ডান দিকে ঊর্ধ্বগামী। চাহিদা রেখা যোগান রেখা পরস্পরকে এই বিন্দুতে সেট করেছে, ফলে এই বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়েছে।
ই বিন্দু বরাবর ভারসাম্য দাম ওপি নট এবং ভারসাম্য পরিমাণ ও কিউ নট। এমত অবস্থায় সরকার ট্যাক্স আরোপ করলে, কর আরোপ করলে, বিক্রয়ের উপর কর আরোপ করলে যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হয়, অর্থাৎ যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হয়ে এসটি হয়। ফলে এফ বিন্দুতে পরবর্তী ভারসাম্য নির্ধারিত হয়। এফ বিন্দু বরাবর দাম বৃদ্ধি পেয়ে পি নট থেকে পি ওয়ান হয়। তাহলে দেখো দাম বৃদ্ধি পেয়ে পি নট থেকে পি ওয়ান হলো এবং যোগান বা উৎপাদন কমে গেল কিউ নট থেকে কিউ ওয়ান হলো। তাহলে এই যে উৎপাদন বা যোগান কমে কিউ নট থেকে কিউ ওয়ান হলো, দাম বৃদ্ধি পেয়ে পি নট থেকে পি ওয়ান হলো। তাহলে একই সাথে দাম বাড়লো, ভোক্তা ক্ষতিগ্রস্ত হলো। উৎপাদন বা যোগান কমে গেল, উৎপাদক ক্ষতিগ্রস্ত হলো। তাহলে এইখানে এই ইএফজি এইটুকুই হলো মৃত্যুবার ক্ষতি বা ডেডওয়েট লস, যা তোমার কল্যাণকে হ্রাস করবে। এই যে উৎপাদন কমে গিয়েছে সেটা নির্দেশ করছে এইটুকু, আর দাম বেড়ে গিয়েছে সেটা নির্দেশ করছে এইটুকু। তাহলে একসাথে উৎপাদনও কমে গেছে, দামও বেড়ে গেছে, যেটাকে ইএফজি দ্বারা প্রকাশ করা যাচ্ছে। ঠিক আছে, তারপরে আর টুকটাক পয়েন্ট আছে, সম্পদ বা আরও কিছু দু একটা পয়েন্ট আছে, এগুলো তোমরা নিজেরাই পারবা পড়তে। যেগুলোতে চিত্র ছিল আমি আলোচনা করে দিলাম। এবার আমরা যাব নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্যারেটো কাম্যতা। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে এটা কোশ্চেন আমরা খুব সুন্দর করে আলোচনা করলাম। যদি পরীক্ষাতে আসে আমরা খুব সুন্দর করে লিখতে পারবো যে কল্যাণ পরিমাপের নির্ণায়ক বা মাপকাঠি বা নির্ধারক। হ্যাঁ, ইনশাআল্লাহ পারা যাবে। প্যারেটো কাম্যতা, প্যারেটো কাম্যতা কাকে বলে? প্যারেটো কাম্যতা কি? প্রশ্ন হলো প্যারেটো কাম্যতা কি? প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তাবলী আলোচনা করো। প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তাবলী আলোচনা করো। প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তাবলী আলোচনা করো। প্যারেটো কাম্যতা কি? প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তাবলী আলোচনা করো। প্যারেটো কাম্যতা কি? প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তাবলী আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তার মধ্যে ধরো 1 নম্বরে প্যারেটো কাম্যতা কি? প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তাবলী আলোচনা করো। ওকে, তাহলে আমরা শুরু করছি। প্যারেটো কাম্যতা কেমন? ইটালির অর্থনীতিবিদ ভি প্যারেটো, উনি ইতালির অর্থনীতিবিদ, প্যারেটো নামে একজন অর্থনীতিবিদ, ভি প্যারেটো, তিনি এই কল্যাণ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতবাদ ব্যক্ত করেন। তো প্যারেটো কাম্যতা হলো যে কল্যাণের এমন একটা অবস্থা, প্যারেটো কাম্যতা বলতে এমন একটা অবস্থাকে বোঝানো হয় যে অবস্থায় পৌঁছানোর পরে সম্পদ, ভোগ, উৎপাদন ইত্যাদির পুনর্বন্টন করলেও কল্যাণ যদি আর বাড়ানো না যায় তাহলে সেই সর্বোচ্চ কল্যাণ অবস্থাকেই বলা হয় প্যারেটো কাম্যতা।
তাহলে প্যারেটো কামতা হলো কল্যাণের এক চূড়ান্ত অবস্থা, সর্বশেষ কল্যাণ অবস্থা, চূড়ান্ত অবস্থা, যার পরে কল্যাণ আর বাড়ানো যায় না। সমাজে কারো ক্ষতি করে বা কোনো একটা অবস্থার ক্ষতি করে যদি অন্য কারো কল্যাণ বাড়ানো যায়, তাতে মোট কল্যাণ বৃদ্ধি পাবে না। এটা কে বলেছেন? প্যারেটো বলেছেন যে সমাজে কারো ক্ষতি করে যদি অন্যের কল্যাণ বাড়ানো হয়, তাতে মোট কল্যাণ যদি বৃদ্ধি না পায়, তবে সেটাই হলো প্যারেটো কাম্যতা। অর্থাৎ এমন একটা চূড়ান্ত কল্যাণ অবস্থা যার পর আর কল্যাণকে বাড়ানোর কোনো পদ্ধতি নেই। যদি কেউ সম্পদের পুনর্বন্টন করে, যে আমি যে সম্পদকে একভাবে ব্যবহার করেছি, যদি আমি এই সম্পদকে অন্যভাবে ব্যবহার করি, তাহলে হয়তো কল্যাণ আরও বাড়তে পারে। কেউ চেষ্টা করতেই পারে যে আমি আমার সম্পদকে ভিন্নভাবে ব্যবহার করে দেখি। কেউ আবার ভোগের ক্ষেত্রে পুনর্বন্টন করতে পারে, যে আমি যে সকল দ্রব্য ভোগ করেছি, আমার যে বাজেট ছিল সেইগুলো দ্বারা যে আমি ভোগ করেছি, এইগুলো যদি আবার একটু পুনর্বন্টন করি, যে আমি যেগুলো কম ভোগ করেছি এগুলো বেশি, আর যেগুলো বেশি করেছিলাম সেগুলো কম ভোগ করব, দেখি কল্যাণ বাড়ে কি না। অথবা উৎপাদন ক্ষেত্রে উৎপাদকও চিন্তা করতে পারে যে আমি আমার উৎপাদনের বিভিন্ন বিষয়ের একটু পরিবর্তন করে দেখি কল্যাণ বাড়ে কি না। কিন্তু কোনো অবস্থাতেই উৎপাদন, ভোগ, বন্টন কোনো অবস্থাতেই যদি সব কিছুর আবার পুনর্বন্টন করা হয়, তারপরও যদি কল্যাণ বাড়ানো না যায়, তাহলে সেই সর্বোচ্চ কল্যাণকেই বলা হবে প্যারেটো কাম্যতা। অর্থাৎ কোনো অবস্থাতেই যদি ওই কল্যাণের চেয়ে আর কল্যাণ বৃদ্ধি না করা যায়, তাহলে ওই অবস্থাটাই হবে সর্বোচ্চ কল্যাণ। কিন্তু যদি এমন হয় যে সমাজে কারো ক্ষতি করেছ, তার দ্বারা অন্যের কল্যাণ বৃদ্ধি করলাম, স্যার এটা কেমন? সমাজে কারো ক্ষতি করে, ধরো তুমি একটা ইটের বাটা দিয়েছ, তো ইটের বাটা দিলে আশেপাশে অনেক জমির মালিকের ক্ষতি হবে না? অনেক জমির মালিকের ক্ষতি হবে, অনেকে ফসল ফলাতে পারবে না। তুমি তোমার ইটের বাটা থেকে লাভবান হবা, বাট তাদের যে ক্ষতি হবে সেই ক্ষতি পুষিয়ে দিয়ে তুমি তোমার যে লাভ হবে সেইটা কখনই সেই ক্ষতি পুষিয়ে দিয়ে উদ্বৃত্ত লাভ থাকবে না। তার মানে বিষয়টা হলো এরকম যে সমাজে কারো ক্ষতি করে নিজের কল্যাণ বাড়ানো যেতে পারে, বাট তাতে যদি মোট কল্যাণ বাড়ানো না যায়, তাহলে সেটিই প্যারেটো কাম্যতা। কিন্তু যদি এমন হয় যে সমাজে কারো ক্ষতি করে তুমি কল্যাণ বাড়াইছো, এবং সেই বৃদ্ধিপ্রাপ্ত কল্যাণ দ্বারা যে মানে যতটুকু ক্ষতি হয়েছিল ক্ষতিপূরণ দেওয়ার পরও যদি নিট কল্যাণ আরও বেশি থাকে, তাহলে সেটা প্যারেটো কাম্যতা হবে না। প্যারেটো কাম্যতা হলো চূড়ান্ত অবস্থা, যেইটার পরের আর কোনো সাউন্ড নাই। মানে প্যারেটো কাম্যতা হলো এমন একটা চূড়ান্ত কল্যাণ অবস্থা যেইটার পর আর কোনো অবস্থান থাকবে না, কল্যাণ আর বৃদ্ধি করা যাবে না, কোনো অবস্থাতেই যাবে না। তাহলে এই চূড়ান্ত কল্যাণকে বলা হবে প্যারেটো কাম্যতা। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি প্যারেটো কাম্যতা? হ্যাঁ, মানে এক্সট্রিম লেভেলের একটা কল্যাণ। তাহলে প্যারেটো কাম্যতা কি আমরা সবাই বুঝি। এবার প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তাবলী আলোচনা করো। প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্ত। প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্ত। প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তাবলী। দেখো, আমরা এখানে প্রান্তিক শর্তাবলী তত্ত্বের মতো, হ্যাঁ, এটা পড়তে গেলে আমরা হেডলাইন, মূল বক্তব্য, অনুমিতি এইগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো প্রথমে হেডলাইন, তারপরে হলো মূল বক্তব্য, হেডলাইন, মূল বক্তব্য, তারপরে হলো অনুমিতি, বিশ্লেষণ, তারপরে হলো সমালোচনা। এই 5টা পার্ট থাকবে।
তো হেডলাইনে ফার্স্ট আমরা বলতে পারি যে বিংশ শতাব্দীর প্রথম দিকে ইতালির অর্থনীতিবিদ ভিলফ্রেডো প্যারেটো, অর্থাৎ সংক্ষেপে আমরা বলি হলো বি প্যারেটো, আর পুরোটা হলো ভিলফ্রেডো প্যারেটো বা ভি প্যারেটো, অর্থনৈতিক কল্যাণ সম্পর্কে বক্তব্য রাখেন। কল্যাণ সম্পর্কে তার বক্তব্য এত বেশি আলোচিত ও সমালোচিত হয় যে তার নামের সাথে সম্পর্ক রেখে প্যারেটো কল্যাণ নামে আলাদা অধ্যায়ের সৃষ্টি হয়। বিংশ শতাব্দীর প্রথম দিকে ইতালির অর্থনীতিবিদ ভি প্যারেটো কল্যাণ সম্পর্কে তিনি আলোচনা করেন, তার মতামত ব্যক্ত করেন। তার এই যে কল্যাণ সম্পর্কে যে বক্তব্য তিনি রাখেন সেটা সারা বিশ্বে এতটা আলোচিত এবং সমালোচিত হয় যে পরবর্তীতে তার নামের সাথে সম্পর্ক রেখে প্যারেটোর কল্যাণ নামে একটা আলাদা অধ্যায়, আলাদা একটা চ্যাপ্টারই তৈরি হয়। তাহলে বুঝতে পারছো যে কতটা গুরুত্ব সহকারে আলোচিত হয়। তাহলে আমরা হেডলাইন সম্পর্কে জানলাম, এবার আমরা মূল বক্তব্য সম্পর্কে জানব। ঠিক আছে, বিংশ শতাব্দীর প্রথম দিকে। স্যার বিংশ শতাব্দীর প্রথম দিকে কোনটা স্যার? এখন কিন্তু একবিংশ শতাব্দী, 2000 সাল থেকে শুরু হয়েছে একবিংশ শতাব্দী। তাহলে বিংশ শতাব্দী কোনটা ছিল? 1900 সাল থেকে 1999 সাল পর্যন্ত বিংশ শতাব্দী ছিল। 1900 সাল থেকে 1999 সাল পর্যন্ত বিংশ শতাব্দী। স্যার কি বলেন? এটা তো আমরা জানতাম ঊনবিংশ শতাব্দী। ঊনবিংশ হলো 1800 সাল থেকে 1899 সাল পর্যন্ত ঊনবিংশ শতাব্দী। ওকে, তাহলে বিংশ শতাব্দীর প্রথম দিকে ইটালির অর্থনীতিবিদ ভি প্যারেটো তিনি কল্যাণ সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন। কল্যাণ নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। তার এই কল্যাণ সম্পর্কে যে মতামত, এইটা সারা বিশ্বে এতটা আলোড়ন সৃষ্টি করে, আলোচিত হয়, সমালোচিত হয় যে পরবর্তীতে তার নামের সাথে সম্পর্ক রেখে প্যারেটোর কল্যাণ নামে একটা আলাদা অধ্যায়ের সৃষ্টি হয়। এইটাই মূলত প্যারেটো কামতা নামে পরিচিতি লাভ করে। বাস একটা আকর্ষণীয় হেডলাইন, চমৎকার হেডলাইন। ওকে, হেডলাইন কমপ্লিট। এরপরে আমরা দেখব মূল বক্তব্য। প্যারেটোর মতে কাম্যতা হলো এমন একটি অবস্থা যেখানে পৌঁছানোর পর উপাদান উৎপন্নের পুনর্বণ্টন করা হলেও কোনো ব্যক্তির ক্ষতি না করে অপর ব্যক্তির কল্যাণ বৃদ্ধি করা যায় না। কোনো ব্যক্তির ক্ষতি করে অন্যের কল্যাণ বাড়ানো গেলেও তাতে মোট কল্যাণ বৃদ্ধি পায় না। প্যারেটোর সামাজিক কামতা হলো চূড়ান্ত সর্বোচ্চ কল্যাণ অবস্থা। অর্থাৎ যেটা আমি বলতেছিলাম যে প্যারেটোর কামতা হলো এমন একটা কল্যাণ অবস্থা যা সর্বোচ্চ কল্যাণকে নির্দেশ করে, যেখানে পৌঁছাবার পর সম্পদ, ভোগ, উৎপাদন ইত্যাদির পুনর্বণ্টন করলেও, বারবার পুনর্বণ্টন করলেও যদি কল্যাণ পূর্বের চেয়ে বাড়ানো না যায়, তাহলে সেই সর্বোচ্চ কল্যাণ অবস্থাই হলো প্যারেটোর কামতা। সমাজে কারো ক্ষতি করে যদি অন্যের কল্যাণ বাড়ানো হয়, তাতে কোনো ব্যক্তির ক্ষতি হবে, অন্যের কল্যাণ বাড়বে, কিন্তু তাতে সমাজের মোট কল্যাণ যদি না বাড়ে, তাহলে সেই সর্বোচ্চ কল্যাণই হলো প্যারেটোর কামতা। ওকে, তাহলে আমরা মূল বক্তব্যটাও পড়ে ফেললাম। এবার দেখো অনুমিতি। অনুমিতির মধ্যে কি কি আছে স্যার? অনুমিতির মধ্যে আছে যে উপাদানের যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক। এখানে আছে কি উপাদানের যোগান, এটা একটু আমি লিখি। দেখো উপাদানের যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক। উপাদানের যোগান, উপাদানের যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক। উপাদানের যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক। উপাদানের যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক। নেক্সট আছে বাহ্যিকতা থাকবে না। বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। বাহ্যিকতা থাকবে না। বাহ্যিকতা থাকবে না। বাহ্যিকতা থাকবে না। বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। বাহ্যিকতা থাকবে না, পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। দ্রব্য সামগ্রী ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য। দ্রব্য সামগ্রী
দ্রব্য সামগ্রী ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য, ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য, দ্রব্য সামগ্রী ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য। ঠিক আছে, দ্রব্য সামগ্রী ক্ষুদ্র ক্ষুদ্র এককে কি বলেছি আমি? উপাদানের যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক, বাহ্যিকতা থাকবে না, পণ্য প্রতিযোগিতা বিদ্যমান, দ্রব্য সামগ্রী ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য। এটা গেল কত নাম্বার? এটা গেল 4। 5 হলো যে প্রত্যেক ভোক্তার পছন্দ অপেক্ষক নির্দিষ্ট, প্রত্যেক ভোক্তার পছন্দ অপেক্ষক নির্দিষ্ট, প্রত্যেক ভোক্তার পছন্দ অপেক্ষক নির্দিষ্ট, পছন্দ অপেক্ষক, প্রত্যেক ভোক্তার পছন্দ অপেক্ষক নির্দিষ্ট। কি দেখলাম? প্রত্যেক ভোক্তার পছন্দ অপেক্ষক নির্দিষ্ট। ভোক্তা উৎপাদনকারীর আচরণ যুক্তিশীল, ভোক্তা উৎপাদনকারীর আচরণ যুক্তিশীল হবে। ওকে, এইগুলো আমি একটু এক্সপ্লেইন করি। উপাদানের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক আছে, অস্থিতিস্থাপক, দুঃখিত আমি, এটা অস্থিতিস্থাপক। ঠিক আছে, উপাদানের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক, বাহ্যিকতা থাকবে না, পণ্য প্রতিযোগিতা বিদ্যমান, দ্রব্য সামগ্রী ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য, প্রত্যেক ভোক্তার পছন্দ অপেক্ষক নির্দিষ্ট, ভোক্তা উৎপাদনকারীর আচরণ যুক্তিশীল। বাস ওকে। তাহলে আমি একটু ফার্স্ট টু লাস্ট তোমাদের আবার ক্লিয়ার করে দেখো। এখানে লাস্ট থেকে যাই, আমরা শেষ দিক থেকে যাই। দেখো কি বলা আছে, এক্সপ্লেইন করো। দেখো, ভোক্তা উৎপাদকের আচরণ যুক্তিশীল হবে, তার মানে এই তত্ত্ব কার্যকর করতে হলে, প্যারেটো কামতার যে বিষয়বস্তু আছে সেটা কার্যকর করতে হলে তিনি বলেছেন যে ভোক্তা উৎপাদনকারীর আচরণ যুক্তিশীল হতে, অর্থাৎ অযৌক্তিক ভোক্তা এবং উৎপাদক থাকলে এই বিষয়টা কার্যকর হবে না, প্যারেটো কামতা অর্জন সম্ভব হবে না। তারপরে 5 বলেছেন যে প্রত্যেক ভোক্তার পছন্দ অপেক্ষক নির্দিষ্ট হবে, তার মানে এক একজন ভোক্তা যদি এক এক রকমের পছন্দ করে, আচরণ যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে এই তত্ত্ব কার্যকর করা যাবে না বা প্যারেটো কামতা অর্জিত হবে না। কারণ এক একজন ভোক্তা যদি এক এক রকমের পছন্দ থাকে তাদের, তাহলে কি এটা কার্যকর করা যাবে? যাবে না। 4 নম্বরে দ্রব্য সামগ্রী ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য। আচ্ছা, দ্রব্য সামগ্রী ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য থাকতে হবে, তার মানে যে দ্রব্য সামগ্রী ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য থাকলে এইটার একক, বিভিন্ন একক ক্রয় করা যাবে, এর জন্য এটা বান্ডিল আকারে থাকবে না, ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য থাকতে হবে। 3 নাম্বার বসে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান, তার মানে বাজার হবে পূর্ণ প্রতিযোগিতামূলক, এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, অর্থাৎ একটা ন্যায্যতার ভিত্তিতে বাজার প্রতিষ্ঠিত হবে। বাহ্যিকতা থাকবে না, বাহ্যিকতা হলো বাহ্যিক কোনো সুবিধা অসুবিধা থাকবে না, অর্থাৎ কেউ অর্থ প্রদান না করেই কোনো দ্রব্য বা সেবা পাবে না, আবার কেউ ক্ষতিগ্রস্ত হলেও তার জন্য ক্ষতিপূরণ পাবে, অর্থাৎ বাহ্যিক কোনো আচরণ দ্বারা প্রভাবিত হবে না, এটাকে বলা বাহ্যিকতা থাকবে না। ওকে, তারপর হলো উপাদানের বা উপকরণের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক, অর্থাৎ এইটা অপরিবর্তনশীল হবে, অস্থিতিস্থাপক হবে, স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক। ঠিক আছে, স্থির টাইপের। ওকে, তাহলে আমরা এইগুলো দেখলাম। আগামী ক্লাসে আমরা বিশ্লেষণ এবং সমালোচনা করব আশা করি। ওকে, এই পর্যন্ত, অনুমিতি পর্যন্ত পড়ানো থাকলো ইনশাল্লাহ। তো আমাদের প্যারেটো কামতা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আমি ফাইনালি এখান থেকে অ্যান্সার করতে বলি, এখান থেকে খুব ভালো মার্কস উঠে। যারা মাইক্রোতে এ প্লাস পেতে চাও, সেকেন্ড ইয়ারে মাইক্রোতে এ প্লাস পাওয়া মানে অনেক মজার একটা বিষয়, এবং প্রত্যেক বছর অনেক শিক্ষার্থী কিন্তু পায়, তোমরা সেটা দেখেছো, জানো। তো তোমরা যদি পেতে চাও খুব ভালো করে পড়তে হবে, কল্যাণ কোনোভাবে বাদ দেওয়া যাবে না, কল্যাণ খুব সুন্দর করে একদম ক্লিয়ারলি বইয়ে
কতটা সুন্দর করে লেখা আছে এটা আমার বলার কিছু নেই, তোমরা নিজেরা পড়তেছো যারা তারা তোমরা নিজেরাই বুঝতে পারবা যে গোছানো লেখা, একদম মনে হবে যে সাজিয়ে গুছিয়ে লেখানো হয়, মানে কি লেখা হয়েছে। ওকে মন্দিরে এখানে হয়তো 5টা ক্লাস বা 6টা ক্লাস লাগতে পারে, 5টা বা 6টা ক্লাস লাগবে, 5টা ক্লাসই লাগতে পারে। আমাদের টার্গেট 5টা ক্লাস, হয়তো 5টা ক্লাসই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করছি। তো এখানে 5টা ক্লাসে শেষ হয়ে গেলে তারপরে আমরা বাজার ধরবো, তারপরে আমরা ফ্যাক্টর মার্কেট, মানে উপাদান বাজার বা উপকরণ বাজার ধরবো। অর্থাৎ মাইক্রো আমরা একটা না 3টা অধ্যায় করবো, তাহলে মাইক্রোতে স্ট্যান্ডার্ড হয়ে যাবে। যারা ডায়মন্ড ব্যাচ আছো বা ডায়মন্ড ব্যাচে তোমাদেরকে কালকে ইনশাল্লাহ ইনপুট আউটপুট দিয়ে দিবে। তারপরে তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি, শোনো। পড়াশোনা মানে শুধু পড়াশোনা না, পড়াশোনা মানে হলো মানবিক মূল্যবোধ নিজের মধ্যে তৈরি হওয়া। এই মানবিক মূল্যবোধটা হলো তোমাকে সবার থেকে আলাদা করে ফেলবে, ঠিক আছে? আমি কখনোই তোমাদের এমন কোনো আচরণ তোমাদের দ্বারা আমি করাবো না যেটা আমার ব্যক্তিত্বের সাথে যায় না, এবং তোমাদেরও সেটা অনেক ছোট হয়, এমন কোনো আচরণ আমি কখনই পছন্দ করি না, করাবো না। বিভিন্ন গ্রুপে বা যেখানেই হোক, যে কোনো টিচার হোক, সে যত নিচে নামে নামুক, তার স্টুডেন্ট দিয়ে অনেক পোস্ট, শত শত পোস্ট দেওয়াই, নিজেরা কমেন্ট করুক, আমি কখনই তোমাদের বলবো না তোমরা এখানে যে কমেন্ট করো, হুমড়ি খেয়ে পড়ো, প্রশ্ন আসে না, আমার দিক থেকে কখনো এরকম থাকবে না। আমাদের একাডেমির যারা নাম বলে সেটা ভালোবেসেই বলে, এবং সেটা তোমরা নিজেরাও দেখেছো যে ভালোবেসেই বলে, এবং সেটা একটা সিস্টেম থাকে। একটা পোস্ট হলে যেখানে শত শত কমেন্ট হয়, সেখানে আমাদেরও কিছু কমেন্ট থাকে, মানুষের তো থাকে, আমাদের হয়তো একটু বেশি থাকে। কিন্তু যখন দেখা যায় এক চিঠিয়া 50টা কমেন্ট পড়েছে, তার 48টা কমেন্টে একজন দেওয়াচ্ছে, যার এত বছরে কোনো খবর ছিল না, 1 মাস ধরেই সে এইসব করাচ্ছে। যা হোক, তোমরা এইসব লোকের সাথে বা এইসব ইয়ার সাথে কখনই কোনো তর্কে বিতর্কে জড়াবা না, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, ঠিক আছে? এটা আমাদের সাথে কখনোই মানে কি তাদের ইয়া হবে না, ঠিক আছে? কারণ তোমরা এক রকমের বড় হচ্ছ, বা নৈতিকতা শিখেই তোমরা বড় হচ্ছ, তারা এক রকমের। অতএব আমি চাই যে তাদের সাথে কখনোই কোনো দ্বন্দ্ব দ্বিধাদ্বন্দ্বে না যাও, দূরে থাকো, যা করে করো। ওই 1000 কমেন্ট দিক, কোনো সমস্যা নেই, কারণ আমি যদি ভালো পড়াতে পারি, পোলাপানি এমনি আসবে, এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি। এই কমেন্ট দিয়ে কখনো স্টুডেন্টদেরকে ইয়া করা যায় না, এটা আমি খুব ভালো করে জানি, বুঝি। অতএব তোমরা কারোর সাথে তর্কে জড়িও না, ভালো থেকো। আমার পক্ষ থেকে সর্বোচ্চ দোয়া থাকবে, ভালো করে পড়াশোনা করো, রেজাল্ট দিয়েই তুমি তোমার প্রতিষ্ঠানকে আকর্ষণীয় করো, এটা হবে সবথেকে উত্তম, বেস্ট। ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমি আমার সাথে বড় মাটি বাকি রাখতে চলে যাই আমার এই আমি মানটা রাস্তায় এই কোথাও এটা সেটা কোন কি একটা স্কুটি অ্যাপ্লাই করা হবে